স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত। ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা প্রত্যাবর্তনের দিন হিসাবে বেছে নিয়েছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশে তীব্র জ্বালানি সংকটেও নির্বিকার সরকার। লুটপাটের জন্য ঋণে চোখ বিএনপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তেহরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে ট্রাম্পের দাবির পর ইসরায়েলে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশে ফিরে আসতে পারেন বলে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত এমন স্লোগান ভাইরাল হয়ে গেছে। দলীয় সূত্র বলছে, ভারতে নির্বাসিত হাসিনা ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন এবং ২৬ মার্চকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিন হিসেবে বেছে নিয়েছেন। ২০২৪ সালের ৫ অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। তারপর থেকে প্রায় ১.৫ বছর ধরে তিনি দিল্লিতে অবস্থান করছেন। এ সময় বাংলাদেশে তার বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির একাধিক মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়। কিন্তু ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ দিকে দিল্লিতে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে হাসিনা স্পষ্ট ইঙ্গিত দেন যে সময় এসেছে দেশে ফিরে রাস্তায় লড়াই শুরু করার। সূত্রমতে তিনি বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘোষণার মর্যাদা রক্ষা করে আমরা ফিরব। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ভারতীয় এক্সপ্রেস সহ বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন তারা ২৬ মার্চ দেশে ফিরতে চান এবং হাসিনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ অব্যাহত রেখেছেন। দলীয় কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়া এই বার্তায় সাইরেন বলতে বোঝানো হচ্ছে আন্দোলনের প্রস্তুতির সংকেত, আর সবুজ সংকেত বলতে ভারত সরকারের নীরব সম্মতি বা সহায়তার ইঙ্গিত। আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করছেন ভারত এখনও হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং তার প্রত্যাবর্তনের জন্য কৌশলগতভাবে সবুজ সংকেত দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে ২৬ মার্চ হাসিনার প্রত্যাবর্তন দিবস হবে। কেউ কেউ লিখছেন, স্বাধীনতা দিবসে জননেত্রী ফিরে আসবেন, দেশের গণতন্ত্র ফিরবে। দলের তৃণমূল কর্মীরা ঢাকাসহ বিভিন্ন জেলায় ছোট ছোট সমাবেশ ও প্রস্তুতি সভা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হাসিনার প্রত্যাবর্তনকে অসম্ভব বলে মনে করছে। সরকারের একাধিক মন্ত্রী বলেছেন, হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ একাধিক রায় রয়েছে, তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী গ্রেফতার হবেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হাসিনার মতো একজন গণহত্যাকারীর প্রত্যাবর্তন জাতির জন্য অপমান। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এমন চেষ্টা হলে রাস্তায় প্রতিরোধ করে তোলা হবে। ভারত সরকার এখনও হাসিনাকে এক্সট্রাডিশন করেনি। বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দিল্লি তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, ভারত হয়তো ২৬ মার্চের দিনটিকে সিম্বলিক করে হাসিনার প্রত্যাবর্তনের জন্য সহায়তা করতে পারে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সম্ভাব্য পরিণতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২৬ মার্চ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান তাহলে বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ কর্মীরা বিমানবন্দর থেকে ধানমন্ডি বা গণভবনের দিকে মিছিল করতে পারেন, কিন্তু সরকার যদি তাকে গ্রেফতার করে তাহলে দেশব্যাপী বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অনেকে মনে করেন এই প্রত্যাবর্তনের খবর মূলত আওয়ামী লীগের মনোবল চাঙ্গা করার প্রচারণা। বাস্তবে হাসিনার ফিরে আসা আইনি ও নিরাপত্তাগত কারণে এখনও অত্যন্ত জটিল। তবে ২৬ মার্চের দিনটি যেহেতু স্বাধীনতা দিবস, জাতীয় ঐক্য ও স্মৃতির দিন, তাই এই তারিখ বেছে নেওয়ায় রাজনৈতিকভাবে বড় প্রতীকী মূল্য রয়েছে। সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, বিরোধীরা কড়া সমালোচনা করছেন। সাধারণ মানুষের মধ্যে মিশ্র অনুভূতি। কেউ বলছেন দেশ আবার অস্থিরতার দিকে যাচ্ছে, আবার কেউ বলছেন গণতন্ত্রের জন্য হাসিনার ফেরা দরকার।
২৬ মার্চ যত ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে। শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কিনা, ফিরলে কিভাবে ফিরবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেশবাসী অপেক্ষায় রয়েছে আগামী 2 দিনের ঘটনা প্রবাহের। এদিকে দেশে তীব্র জ্বালানি সংকটেও নির্বিকার সরকার। লুটপাটের জন্য ঋণে চোখ বিএনপির। নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রথম মাসেই তীব্র জ্বালানি সংকটের অজুলত দেখিয়ে বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিতে মরিয়া হয়ে উঠেছে নতুন বিএনপি সরকার। একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চড়া দামের অজুহাত দেখিয়ে জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন, প্রায় 24,000 কোটি টাকা ঋণ খুঁজছে তারা। রাজনৈতিক মহলে সরকারের এই পদক্ষেপকে লুটপাটের নতুন প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সমালোচকদের মতে ক্ষমতা গ্রহণের পরপরই বিশাল অঙ্কের ঋণের বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার অভাব এবং তেল সরবরাহ না পাওয়ার কারণে সারা দেশের পেট্রোল পাম্প, ফিলিং স্টেশন যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গত রবিবার 22 মার্চ রাতে সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা অত্যন্ত করুণ। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা দিয়ে সাধারণ গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বিবৃতিতে পাম্প মালিকরা জানান, দেশে যে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী আছেন তারা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত এবং বিরক্ত হয়ে পড়ছেন। তেল দেওয়ার নজেলম্যানরাও বিরক্ত। তারা গ্রাহকদের সঙ্গে কথা কাটাকাটি আর গণ্ডগোল করতে করতে আর পেরে উঠছেন না। এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা এবং তেল সরবরাহ না পাওয়ায় বন্ধ হয়ে যেতে পারে। 24-এ দাঙ্গার পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পেরিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও দেশের অর্থনৈতিক অস্থিরতা কাটেনি। এই সংকটকে পুঁজি করে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির খাত দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে ঋণ আলোচনা শুরু করেছে সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির শুক্রবার জানান, আইএমএফ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা তাদের জুলাইয়ের বদলে এখনই তহবিল ছাড় করার অনুরোধ জানাব। এছাড়া এডিবি ও বিশ্বব্যাংক থেকেও অতিরিক্ত বাজেট সহায়তার আশা করছি। রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধীদের দাবি, সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই যে বিশাল ঋণের বোঝা জনগণের ঘাড়ে চাপাচ্ছে তা আসলে লুটপাটের একটি নতুন প্রজেক্ট। অর্থনীতিবিদদের মতেও এভাবে বিদেশি ঋণের উপর অতি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি এবং দেশকে একটি স্থায়ী ঋণের ফাঁদে ফেলতে পারে। জ্বালানির কৃত্রিম সংকটকে সামনে এনে এই বিশাল অঙ্কের ঋণ নিয়ে সরকার জনগণের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে বলে মনে করছেন সমালোচকরা। আরও জানিয়ে দেব, জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক। কোতোয়ালি থানার মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার 24 মার্চ আদালত এ আদেশ দেন। এর আগে 21 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়। 2024 সালের 22 আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে 3 জনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। এ মামলার অপর আসামি হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে রাজাকার আর যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। এর আগে 2021 সালের 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে বিচারপতি মানিক বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। এর আগে 2013 সালের 19 জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবারকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধশত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত ও অন্তত 50 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাশেম গোষ্ঠীর লোকজনদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহতারা হলেন গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া 50 ও গোয়ালনগর মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান 40। এর আগেও গত মঙ্গলবার এই 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে 10 দিনের কারাদণ্ড দেয়া হয়। এ নিয়ে জিয়াউর রহমান একই গ্রামের কাশেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে থাকে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সম্প্রতি জিয়া গোয়ালনগর গ্রামে শিশু মিয়াকে তার মোটরসাইকেল সহ আটক করে, মারধর করে এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ নিয়ে গত মঙ্গলবার 18 মার্চ রহিম তালুকদার গোষ্ঠী ও কাশেম গোষ্ঠীর লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী ও কাশেম গোষ্ঠীর হাজারো লোকজন রামদা, টেটা, বল্লম সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ইউনিয়নের গোয়ালনগর স্কুলপাড়া, লালুয়ার টুকু, দক্ষিণ দিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী, গোয়ালনগর, মাছমা, রামপুর গ্রামগুলো দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেয়। 4 ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে প্রথমে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নিহত হয়। এ সময় ঝগড়া থামাতে গিয়ে হাবিবুর রহমান নামে স্থানীয় মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, দুই পক্ষে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে 2 জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে 2 জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও জানিয়ে দেব, মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী 5 দিনের রিমান্ডে। রাজধানীর পল্টন থানার মানব পাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 24 মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি পুলিশ। সোমবার 23 মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা 2টোর দিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি মানব পাচারের অভিযোগে দায়ের করা। ডিবি জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি এবং ঢাকা মহানগর এলাকায় 5টি সহ মোট 11টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীর 3টি মামলার বিচার কার্যক্রম চলমান। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। ডিবির তথ্যমতে রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মানব পাচার সহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। আরও জানিয়ে দেব, তেহরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে। ট্রাম্পের দাবির পর ইসরায়েলি ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার 24 মার্চ এক প্রতিবেদনে এ খবর জানায় ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ। জরুরি সেবা সংস্থাগুলো বলেছে, ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এমন একটি স্থানে 6 জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় মধ্য তেল আবিবে একটি ভবন ও এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া রসহেন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারেজ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, এই হামলার আগে আজই ইসরায়েল লক্ষ্য করে 3 দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে।
এসব হামলা এমন এক সময় চালানো হলো যখন ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো আলোচনা হয়েছে, যদিও তার এ দাবি মিথ্যা কথা বলে নাকচ করে দিয়েছে ইরান। এদিকে ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরাকের আনবার প্রদেশের শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফের একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডার সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 30 জন, খবর আল জাজিরার। পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল বাইজি এবং আরও 14 জন নিহত হবার খবর নিশ্চিত করেছে। এই হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন তখন তাদের একটি কামান সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়। পিএমএফ মূলত শিয়া আধা সামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা রয়েছে এমন বেশ কিছু গোষ্ঠীও রয়েছে।